প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি লালমোহন ইঞ্জিনিয়ার্স সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য। তারা কয়েকদিন আগে ঢাকায় আমার বাসায় এসেছিল এবং তাদের এই অনুষ্ঠান আয়োজনের সংকল্প ব্যক্ত করেছিল। আমি নিশ্চিত ছিলাম না তারা এই অনুষ্ঠানের আয়োজন করতে পারবে কিনা, তবে আজকে আপনাদের উপস্থিতি এবং এই অনুষ্ঠানটি দেখে আমার মনে হয় যে তারা তাদের উদ্দেশ্যের, তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে এবং চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। লালমোহনের জনগণের সামনে কথা বলতে গেলে আমি অনেক আবেগ আপ্লুত হয়ে যাই, অনেক পিছনের কথা বলে ফেলি। বয়স অনেক হয়ে গেছে, কথা বলারও প্রবণতা বেড়ে যাচ্ছে। এখানে এলেই মনে পড়ে যায় একটি অন্ধকারাচ্ছন্ন লালমোহনের কথা। আজ থেকে 40 বছর আগে রাজনীতি করতে এসেছিলাম এই লালমোহনে। রাজনীতি করবো কোনোদিন চিন্তা করিনি। আমার পিতা এখান থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 60-এর দশকে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু এমনই রাজনীতি বিমুখ যে পিতার নির্বাচন দেখতেও আসিনি। আমাদের ক্যারিয়ার প্ল্যানিংও খুব একটা ছিল না। বাংলাদেশ তখন শিক্ষা দীক্ষা অনেক পিছিয়ে ছিল। লালমোহন তো ছিল একটি অন্ধকারাচ্ছন্ন গ্রাম। সেই 40 বছর আগে যখন বরিশাল থেকে লঞ্চে করে ডাউরি হয়ে লালমোহনে আসতাম, সন্ধ্যার পরে এখানে বিদ্যুৎ ছিল না, একটি অন্ধকার গ্রাম ছিল। রাস্তা একটাই ছিল, ইটের রাস্তা, ভোলা থেকে চরপোষণ পর্যন্ত ইট বিছানো, কার্পেটিংও ছিল না সেখানে। বাজারে কয়েকটা ছনের ঘর ছিল, কয়েকটা বাচারি ছিল, হারিকেন জ্বলত, অন্ধকার টিম টিম করে। সন্ধ্যা হলেই শুধু ঝিঝি পোকার ডাক শোনা যেত। উন্নয়নের কোনো ছোঁয়া পায়নি এই তৎকালীন এই লালমোহন থানা। ধীরে ধীরে সময়ের পথ পরিক্রমায় অনেক উন্নত হয়েছে লালমোহন, যদিও দেশের অন্যান্য অঞ্চল থেকে অনেকটা পিছিয়ে আছে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আরো পিছিয়ে আছে লালমোহন। উন্নত হয়নি কারণ এখানে শিক্ষায় আমরা পিছিয়ে আছি, সেজন্য উন্নয়নও হয়নি। যে কোনো দেশ বা জনপদের উন্নয়নের প্রথম শর্ত হলো এখানে শিক্ষিত মানুষের সমাগম থাকতে হবে। সমাজ সচেতন, উন্নয়ন সচেতন, আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষের প্রয়োজন কোন এলাকার উন্নয়নের জন্য। যাই হোক, আজকে যে প্রতিপাদ্য বিষয় ক্যারিয়ার প্ল্যানিং বা কিভাবে ভালো স্বপ্ন দেখে স্বপ্নকে বাস্তবায়ন করা যায়, এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকে স্কুলের কোমলমতি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আশা করব যে আজকের এই অনুষ্ঠান থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করবে। ছাত্রদের প্রধান কাজ হলো পড়াশোনা করা। ছাত্রনাম অধ্যয়নম তপ, পুরনো একটি শ্লোক ছিল। যত দিন যাচ্ছে ততই ছাত্রদের পড়াশোনায় ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনা ছাড়া অন্যান্য কাজে অনেক কিছুতেই তারা নিজেদেরকে ব্যাপৃত রাখে। পড়াশোনার দিকে তাদের আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে। বাংলাদেশ মুখে বলে উন্নয়নশীল দেশ, আসলে এটি একটি গরিব দেশ, দরিদ্র জাতি। আমরা সুন্দর করে দারিদ্রকে ঢেকে দেওয়ার জন্যই উন্নয়নশীল কথাটির আমদানি করেছি। বাইরের উন্নত দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। আমাদেরকে আরো অনেক উন্নত হতে হবে এবং এই উন্নত হতে পারে
যদি একটি শিক্ষিত জনগোষ্ঠী আমরা ধারণ করতে পারি, সৃষ্টি করতে পারি। আমার জন্ম এই লালমোহনে। জন্মের পর জেলা শহর বরিশাল, পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ছাত্র জীবনে পড়াশোনাকে অনেক অবহেলাও করেছি। আমার নেশা ছিল খেলাধুলা, ফুটবল এবং অ্যাথলেটিক্সে অংশ নিয়ে খেলাধুলার প্রতি অনেক অবহেলা করেছি। আমার পিতা অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। 1933 সালে ভোলা গভর্নমেন্ট স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন 3টি লেটার নিয়ে। সেবার বোধহয় 3-4 জনই মুসলমান ছাত্র ছিল, বাকি সবাই অধিকাংশ হিন্দু ছাত্র ছিল। তখন মুসলমানরা শিক্ষা দীক্ষা অনেক পিছিয়ে ছিল। আইএসসি পরীক্ষায় তিনি কয়েকটি লেটার নিয়ে প্রথম বিভাগে পাস করেন। তারপর তিনি বরিশাল শহরে প্রথমে সরকারি চাকরি করেন ব্রিটিশ আমলে। তারপর বরিশালে মেডিকেল প্র্যাকটিস করে অত্যন্ত জনপ্রিয় একজন ডাক্তার ছিলেন। তিনি সারা জীবন ব্যয় করেছেন এই শিক্ষার পিছনে। লালমোহন ভোলার মানুষদেরকে ভোলা কলেজটি যাদের একান্ত পরিচালনায়, যাদের একান্ত আগ্রহের ফলে সৃষ্টি হয়েছিল, তিনি তাদের একজন। ভোলা কলেজ, লালমোহন কলেজ, এই দুটি কলেজ সৃষ্টির পিছনে তার অনেক অবদান রয়েছে। এখন হয়তো তার এই অবদান বিস্মৃতির অন্তরে চলে গিয়েছে, কিছুই আসে যায় না। প্রতিষ্ঠান দুটি জীবিত আছে এবং এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন দেখলে, ভালো রেজাল্ট দেখলে আমরা সবাই খুশি হব। আজকে দেশে গত যে 15টি বছর ছিল, এই 15 বছরের কথা বলতে চাই না। হাড়ে হাড়ে সবাই উপলব্ধি করে কিভাবে এই 15 বছরে আমরা 1500 বছর পিছিয়ে গিয়েছি। এই সময়ে বাংলাদেশে যে নারকীয় হত্যাকাণ্ড চলেছে, নিপীড়ন চলেছে, শিক্ষা ক্ষেত্রে যে অবনতি ঘটেছে, এ নিয়ে জাতিকে আগামী দিনে অনেক মাসুল দিতে হবে। বিশেষ করে শিক্ষাঙ্গন সম্পূর্ণভাবে কলুষিত হয়ে পড়েছিল। দেশের বিভিন্ন স্থানে বড় বড় ক্রিমিনাল যারা, সন্ত্রাসী যারা, তারা উঁচু পদে গিয়ে এমনকি শিক্ষাঙ্গনগুলোকে তো কলুষিত করেছে, সারা দেশকে কলঙ্কিত করেছে। এদের ব্যক্তিগত জীবনাচরণ, তাদের শিক্ষাগত যোগ্যতা তো নাই বললেই চলে। এরা অধিকাংশই নকল করে সার্টিফিকেট অর্জন করেছে। প্রকৃত শিক্ষায় এরা শিক্ষিত না। যেই রাজনীতি স্বাধীনতার পর থেকে অনুসরণ করে এসেছি, অল্প কয়েকটি বছর বাদ দিলে এটি জনগণের কোনো কল্যাণে আসেনি এবং সাধারণ মানুষকে ধীরে ধীরে অশিক্ষার, কুসংস্কারের দিকেই ঠেলে দিয়েছে। আমরা তো এমন বাংলাদেশ চাইনি। 71 সালে সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন হিসাবে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছিলাম। এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র বিদ্রোহী সেনা কর্মকর্তা ছিলাম। 30শে মার্চ তারিখে বিদ্রোহ করে আমার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক এবং যশোর কুষ্টিয়া এলাকার সাধারণ ছাত্রদেরকে নিয়ে মুক্তি বাহিনী গড়ে তুলেছিলাম এবং সেখানে 9 মাস যুদ্ধের পর দেশটি স্বাধীন হয়। আমার কমান্ডারের নাম আপনারা সবাই জানেন, যিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার নাম মেজর জিয়াউর রহমান। পরবর্তীকালে অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রপতি, যিনি এই দেশের সততা এবং দেশপ্রেমের উদাহরণ সৃষ্টি করেছেন। কেবলমাত্র সীমান্ত অতিক্রম করলে মুক্তিযুদ্ধ হওয়া যায় না। মুক্তিযুদ্ধ হতে হলে তার মধ্যে সততা এবং দেশপ্রেম থাকতে হবে, যার এক জীবন্ত প্রতীক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতা যুদ্ধটিতে আমরা অংশগ্রহণ করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার অব্যবহিত পর থেকেই দেখা গেল যে স্বাধীনতার মূল চেতনা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে।
এখানে এক দুঃশাসনের অবতারণা করা হয়েছে, যার ফলে ক্রমাগত বাংলাদেশ পিছিয়ে গিয়েছে। আমরা দেখেছি একটি দুর্ভিক্ষ, আমরা দেখেছি একদলীয় শাসন, যার ফলে ক্রমশ বাংলাদেশ অন্ধকারের দিকেই ধাবিত হয়েছে। এখন ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়েছে। বিশেষ করে 5ই আগস্ট তারিখে গত বছর বাংলাদেশের তরুণ ছাত্ররা এবং বিরোধী রাজনৈতিক দলসমূহ বুকে রক্ত দিয়ে এই দেশকে আবার পরাধীনতার থেকে মুক্ত করেছে, আবার আমাদের দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। আমরা আশা করব এবার যে সুযোগ উন্মোচিত হয়েছে বাংলাদেশের জনগণের সামনে, এটিকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারব। আমরা প্রকৃত অর্থে একটি স্বাধীন সার্বভৌমত্ব জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে আমাদেরকে আবার প্রদর্শন করতে পারব। বাইরের পৃথিবীতে বাংলাদেশ সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা আছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে লাল মহন্ত জুমদের মানুষ আমাকে বারবার তাদের সংসদ সদস্য নির্বাচিত করেছে। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়েও নেতৃত্ব সুযোগ পেয়েছি। জাতিসংঘে দুবার আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি, প্রতিনিধি দলের নেতা ছিলাম। বিশ্ববাসীর দরবারে বাংলাদেশিদের যে অ্যাসপিরেশনস, লক্ষ্য, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসীর সামনে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। সেজন্য নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে বহু মানুষের আত্মদানের ফলে। 1971-এ এই যুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ, পিপলস ওয়ার। যুদ্ধ অনেক ভয়াবহ একটি জিনিস। যুদ্ধ যারা না দেখেছে, কেবল টেলিভিশনের পর্দায় দেখে এটির ভয়াবহতা সম্পর্কে ধারণা করা যাবে না। আজকে এখানে যদি একটা কামানের গোলা পড়ে, তাহলে অডিটোরিয়াম, আশেপাশের বিল্ডিং সবকিছু মুহূর্তে পাউডার হয়ে যাবে। এত ভয়াবহ বিধ্বংসী সেই গোলার ক্ষমতা। মেশিন গানের গুলি যখন বৃষ্টির মতো ধেয়ে আসে, তখন সেই গোলাগুলি উপেক্ষা করে শত্রুর বাংকারে গিয়ে তার সাথে হাতাহাতি যুদ্ধ করতে অনেক বড় পরিচয়ের প্রয়োজন। বাঙালিরা অতীতে যুদ্ধ করার সুযোগ পায়নি, কিন্তু 1971-এ স্কুল কলেজের ছাত্ররা, আমার অধীনে 500 ছাত্র ছিল আমার ব্যাটালিয়নে, তাদেরকে মাত্র 1.5 মাসের ট্রেনিং দিয়েছে। 1.5 মাসের ট্রেনিং এর পর তারা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়েছে। কামানের গোলা, মেশিন গানের মুহুর্মুহু গুলি অতিক্রম করে, মাইল ফিল্ড পেরিয়ে তারা শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করে বিভিন্ন যুদ্ধে বিজয়ী হয়েছে। এটি এক অবিস্মরণীয় দৃশ্য। আমি অভিভূত হয়েছি বাঙালিদের সাহস দেখে। একটি ছোট্ট উদাহরণ দেই, সেই সময় আমাদের মোটিভেশনের লেভেল কি ছিল। আমি আমাদের কারো বক্তব্য তুলব না। একজন পাকিস্তানি মেজর ছিলেন সিদ্দিক সালেহ, তিনি একটি বই লিখেছেন, উইটনেস টু সারেন্ডার। সেখানে তিনি রাজশাহীর রহমপুরের একটি ছোট্ট ঘটনা বলেছেন। অগাস্ট সেপ্টেম্বর মাসে পাক বাহিনীর হাতে 13 বছরে এক কিশোর ধরা পড়ল। সে খবরাখবর পাক বাহিনীর গতিবিধি খবর মুক্তি বাহিনীকে জানাতো এবং নিজেও ট্রেনিং নিচ্ছিল। তার মাত্র 13 বছরের ছেলে, সে পাক বাহিনীর হাতে ধরা পড়ল। তাকে সারাদিন টর্চার করা হলো, বললো তুমি বড় মুক্তি বাহিনীর ঠিকানা কোথায়। কিন্তু সেই ছেলে দৃঢ়ভাবে কোনো কথারই জবাব দিচ্ছিল না। সবশেষে পাকিস্তান সেনাবাহিনীর মেজর কোমর থেকে পিস্তল বের করলেন, তার মাথায় ঠেকালেন, তারপর তাকে বললেন যে তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, তুমি যদি বলো মুক্তি বাহিনী ঘাঁটি কোথায়, তোমাকে ছেড়ে দেব, আর যদি না বলো তাহলে তোমাকে এখনই গুলি করে হত্যা করা হবে। এই কথা শুনে সেই 13 বছরের কিশোর
আস্তে আস্তে মাটিতে নত হয়ে মাটিতে চুমু খেলো, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আমার মৃত্যুতে এই দেশের স্বাধীনতা ত্বরান্বিত হবে। এবং সে চুপ করে কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে, পরে তাকে বাইরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। এই কাহিনী আমার রচিত বর্ণিত কোনো কাহিনী নয়। পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর সিদ্দিক আলী তার বইতে এই সাহসী কিশোরের কথা বর্ণনা করেছেন। এইভাবে অসংখ্য কিশোর, যুবক, তরুণ, সাধারণ মানুষ জীবন উৎসর্গ করে একটি বাংলাদেশ সৃষ্টি করেছে। অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, কিন্তু দুঃশাসনের ফলে ধীরে 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 স্বাধীনতা চেতনা লুপ্ত হয়েছে। এই দেশ পরিণত হয়েছে সবচেয়ে দুর্নীতিপরায়ণ একটি রাষ্ট্রে, এবং এই দেশে যেইভাবে মানুষকে হত্যা, খুন করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের অত্যাচারের দ্বিতীয় উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। অবশেষে আবার অমিত বিক্রমে এই দেশের ছাত্র সমাজ এবং প্রতিবাদী যুবকেরা এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করেছে। এই দেশেই জন্মগ্রহণ করেছে রংপুরে আবু সাইদ নামে একটি ছেলে, যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে খালি হাতে এই বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর সামনে দুই হাত প্রসারিত করে বুলেটের সামনে দাঁড়িয়েছে, মৃত্যুর জন্য প্রস্তুত ছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে একটি নিরস্ত্র যুবক কেবলমাত্র সাধারণ মানুষের স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য, অর্থনৈতিক স্বাধীনতার জন্য যেভাবে জীবন উৎসর্গ করেছে, সারা বিশ্ববাসীর জন্য সে একটি রোল মডেল হয়েছে। আমি আশা করব আগামী দিনের ছাত্র সমাজ এই আবু সাইদের মতো সাহসী হবে। তারা দেশের জন্য জীবন উৎসর্গ করতে মুহূর্তেও চিন্তা করবে না। আমাদের দেশ আমাদের কাছে অত্যন্ত প্রিয়। এই দেশের জন্য যুদ্ধ করেছি, যুদ্ধে আহত হয়েছি, জীবন দিতে গিয়েছিলাম। কত প্রিয় ছিল এই দেশ আমাদের কাছে। অত্যন্ত ব্যথিত হয়েছি যখন চোখের সামনেই রাজনীতিবিদরা এই দেশটাকে ধ্বংস করেছে। একজন দুর্বৃত্ত রাজনীতিকে দুর্বৃত্ত করে দিয়েছে, যার ফলে সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। অবৈধ প্রধানমন্ত্রীর পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টারে ঘুরে বেড়ায়, একথা তিনি সদম্বে জাতিকে জানিয়েছেন। এইভাবে এই দেশকে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে। আমরা যে সেনাবাহিনীর জন্ম দিয়েছিলাম 71 সালে, সেই সেনাবাহিনীকেও অনেকটাই ধ্বংস করে দিয়েছে। পুলিশ বাহিনীর অবস্থা এতই খারাপ হয়েছে যে এক পর্যায়ে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে তারা এই পুলিশদেরকেও নিধন করতে বাধ্য হয়েছে। সারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ। তারা 71-এ যেমন যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, আবার 2024 সালের জুলাই আগস্ট মাসে বলিষ্ঠ সংগ্রামের মাধ্যমে জাতিকে আবার দুর্নীতিমুক্ত, কলুষ মুক্ত, দুঃশাসন মুক্ত করেছে। আমি খেলাধুলার ভক্ত ছিলাম, প্রফেশন হিসাবে কোন পেশায় যাব ঠিক করতে পারিনি। আজকে ছাত্র ছাত্রীরা যাতে কোন পেশায় যাবে সেই জন্য মনস্থির করতে পারে, সেজন্যই এই রোডম্যাপ বা এই ক্যারিয়ার সেমিনারের আয়োজন করা হয়েছে। এবং যারা আয়োজন করেছে তারা লালমোহনেরই সন্তান। ঢাকায় বা অন্যান্য অঞ্চলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে এগিয়ে চলেছে। তারা তাদের স্কুলকে ভোলেনি, তাদের এই তরুণ ছাত্র ছাত্রী, ভাই বোন, পিতা মাতা যারা লালমোহনকে উন্নত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য ভবিষ্যতে কোন পেশায় যাবে, ভবিষ্যৎ কেমন হওয়া উচিত এবং সেই পেশায় যাওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, সেই সম্পর্কে ধারণা করার জন্য আজকের এই সেমিনারে তারা আয়োজন করেছে। আশা করি তোমরা এতে উপকৃত হবে। এক একজন মানুষের কারণে বাংলাদেশ পরিচিত হতে পারে। আমি তোমাদেরকে ধারণা দিতে পারি বাংলাদেশ সম্পর্কে বাইরের বিশেষ মানুষ জানে না, এখনো জানে না। কিন্তু এই বাংলাদেশকে যারা বাইরের দুনিয়া মানুষের কাছে কিছু কিছু ব্যক্তি পরিচিত করেছে তাদের নিজস্ব কর্মকাণ্ডের মাধ্যমে,
আমার নিজেরই একটা অভিজ্ঞতা বলি। 1994 আমি বিশ্ব ফুটবল সংস্থা ফিফার একজন কর্মকর্তা ছিলাম। 1994 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছিল। আমি ফিফা কর্মকর্তা হিসাবে এই খেলার একটি অংশ পরিচালনা করার জন্য যাই। আমি ডিসিপ্লিন কমিটির সদস্য ছিলাম। এই কমিটির সদস্য 6 জন, 6 মহাদেশ থেকে, প্রতি মহাদেশ থেকে একজন করে 6 জনের এই কমিটি, 6টি মহাদেশ থেকে 6 জন নিয়ে গঠিত ফিফা ডিসিপ্লিন কমিটি। আমি এশিয়ার প্রতিনিধি ছিলাম। শিকাগো শহরে গিয়ে নামলাম বিকালবেলা। পরের দিন সেখানে উদ্বোধন হবে বিশ্বকাপের। ফিফা অত্যন্ত ধনী অর্গানাইজেশন। প্রত্যেক ডেলিগেটকে নতুন একটি গাড়ি দেয় ব্যবহারের জন্য। বিমানে প্রথম শ্রেণীর সুযোগ পাই। আমি শিকাগো বিমানবন্দরে নামার পরে আমার যে সাথে যে লিয়াজো অফিসার রাখে, প্রত্যেক কর্মকর্তার সাথে একজন অফিসার থাকে, তাকে সাহায্য করার জন্য লিয়াজো অফিসার এসে আমাকে অভ্যর্থনা জানালেন, ওয়েলকাম টু শিকাগো। তারপর গাড়িতে নিয়ে গেলেন। গাড়ি ধীরে ধীরে বিমানবন্দরটি শহরের বাইরে, ধীরে ধীরে শহরের সিটি সেন্টারের দিকে যাচ্ছে। তো গাড়ির ড্রাইভার, তিনি শৌখিন ড্রাইভার, কোনো পেশাগত ড্রাইভার নয়। তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন। এই সময় ভলান্টারি সার্ভিস দেওয়ার জন্য ছুটির সময় এই বিশ্বকাপ আয়োজনে সাহায্য করার জন্য তিনি এসেছেন। তিনি গাড়ি যখন আমার হোটেলের দিকে যাচ্ছিল, দর্শনীয় স্থান পথে পড়লে দু একটি তিনি দেখিয়ে দিতেন যে এটা এই জিনিস এই কারণে বিখ্যাত। গাড়িতে ওঠার পরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ওয়ার আর ইউ ফ্রম? আমি কোথেকে এসেছি? আমি বললাম ফ্রম বাংলাদেশ। তিনি চুপ করে রাখলেন। বোঝাই গেল বাংলাদেশের নাম তিনি শোনেননি, অথচ আমেরিকান ডাক্তার। তারপরে একটু পরে জিজ্ঞেস করলেন, ওয়ার ইজ বাংলাদেশ? তাহলে সবাই যেভাবে বলে অমুক দেশের পাশে অমুক দেশে এই বাংলাদেশ বলে তাকে ধারণা দিলাম। মনটা খারাপ হয়ে গেল যে আমার দেশের নামই শুনি নেই, চিনেই না। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র যুক্তরাষ্ট্রে একজন ডাক্তার সে বাংলাদেশের নামই শুনি নেই, চেনে না কোথায় এই দেশ। কিছু দূর যাওয়ার পর তিনি বাঁদিকে একটা উঁচু বিল্ডিং আমাকে দেখিয়ে বললেন, এটা পৃথিবীর সর্বোচ্চ ইমারত, সবচেয়ে উঁচু বিল্ডিং, 104 তলা। এটার নাম সিয়ার্স টাওয়ার। এই বিল্ডিং এর নাম আমি শুনেছি এবং অত্যন্ত গর্বের বিষয়, এই বিল্ডিংটি ডিজাইন করেছিলেন একজন বাঙালি যার নাম ডাক্তার এফআর খান। তিনি বিশ্ববিখ্যাত একজন আর্কিটেক্ট ছিলেন। আমার সাথে সাথে মুখটা উজ্জ্বল হয়ে গেল, বুকটা আনন্দে ভরে গেল। আমি ড্রাইভারকে বললাম, এই বিল্ডিং যিনি পরিকল্পনা করেছেন, ডিজাইন করেছেন, এই বিল্ডিং এর আর্কিটেক্ট ইজ ফ্রম বাংলাদেশ, তার নাম এফআর খান। উনি গাড়ি সাইডে করে নিয়ে গেলেন, স্টপ করে সাইডে নিয়ে আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন আমি কি ঠাট্টা করছি কিনা। যে দেশের নাম তিনি কখনো শুনেন নাই, পৃথিবীর সবচেয়ে সুউচ্চ ইমারত, সবচেয়ে উচ্চ ইমারতটি নির্মাণ করেছে সেই দেশের একজন নাগরিক এফআর খান। এই এফআর খান আমার মতো কোটি কোটি বাঙালির মুখ উজ্জ্বল করেছেন। পরদিন সকালে সেই ড্রাইভার আমাকে আবার আসলো আমার হোটেলে আমাকে নিয়ে যাওয়ার জন্য, এবং তিনি বললেন যে তিনি ওই সিয়ার্স টাওয়ারে গিয়েছেন জানার জন্য যে সত্যি সত্যি একটা বাঙালি এই বিল্ডিং এর ডিজাইন করেছিল। সেখানে নিচে এফআর খানের মূর্তি রয়েছে, লেখা আছে যে এই বিল্ডিং এর ডিজাইন করেছেন আর্কিটেক্ট এফআর খান ফ্রম বাংলাদেশ। কত বড় সম্মান আমাদের জন্য একজন ব্যক্তি এইভাবে একটা দেশকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে পারেন। তারই সাম্প্রতিক কালের আরেকটি উদাহরণ আছে। বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার সোশ্যাল বিজনেসের ধারণা দিয়ে বা গ্রামীণ ব্যাংক কার্যক্রমের মাধ্যমে পুয়ার ম্যানস ব্যাংকার হিসাবে সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছেন। তিনি রাষ্ট্র পরিচালনায় কতটুকু সফল হবেন সে নিয়ে সন্দেহ ইতিমধ্যেই দেখা দিয়েছে, কিন্তু ইতিমধ্যেই বিশ্ববাসীর কাছে তিনি বাংলাদেশকে সম্মানিত করেছেন। এই ধরনের একজন ব্যক্তি বাংলাদেশকে বিশ্বের সামনে
পরিচয় করে দিয়েছেন এবং অনেক সম্মান তিনি দেশের জন্য অর্জন করেছেন। আমরা তার সাফল্য কামনা করি এবং সাথে সাথে এটুকু কামনা করি তিনি একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালী সরকারের প্রধান, তিনি যেন নিরপেক্ষ থাকেন। তিনি যে শপথ গ্রহণ করেছেন অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি যথাবিহিত সমান আচরণ করিবেন, এই শপথ তিনি যেন ভঙ্গ না করেন। তিনি সফল হন এটাই কামনা করি। আমরা যারা রাজনীতি করি প্রত্যেকটি রাজনৈতিক দল তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। আশা করি তিনি সফল হবেন। বাংলাদেশ গত 15 বছর যতটুকু পিছিয়ে গিয়েছে, যে অবনতি হয়েছে বাংলাদেশে, সমাজের যে ক্ষতি হয়েছে, যে দুর্বৃত্তায়ন হয়েছে, এই দুর্বৃত্তায়ন থেকে তিনি আমাদের সকলের সহযোগিতা নিয়ে দেশকে মুক্ত করতে পারবেন বলে আশা করি। আজকে যে তরুণ তরুণীরা এখানে এসেছেন তাদেরকে বলবো যে শুধুমাত্র বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক, বিচারপতি, ভাইস চ্যান্সেলর, জেনারেল, যেই পদেই যে যাক না কেন, সবসময় নিজের শিকড়ের প্রতি যেন তোমাদের মমত্ববোধ থাকে। পিতা মাতা অনেক কষ্ট করে তোমাদেরকে শিক্ষাদান করেন, পড়ালেখার পরিবেশ তোমাদের জন্য সৃষ্টি করেন। শিক্ষক মন্ডলী তোমাদের জন্য অনেক পরিশ্রম করেন। এখনকার শিক্ষক আর আমাদের আমলের শিক্ষকের মধ্যে অনেক তফাৎ। আমাদের আমলে শিক্ষকরা প্রকৃতপক্ষে অভিভাবক ছিলেন আমাদের। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তারা প্রকৃতই মহাপুরুষ ছিলেন এক একজন শিক্ষক। আজকের মতো এই দলবাজ এবং পার্ট টাইম শিক্ষক, ফুল টাইম রাজনীতিবিদ তখন তারা ছিলেন না। বাংলাদেশকে আরো অনেক পথ এগিয়ে যেতে হবে এবং যে এই স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে পারে এই ছাত্রছাত্রীরা যদি প্রকৃত মানুষ হয়। কেবলমাত্র পেশায় উপরে গেলেই হবে না, নৈতিকতার মানেও আমাদেরকে উচ্চ স্থানে ধারণ করতে হবে। দেশকে ভালোবাসতে হবে, সবার উপরে আমাদের দেশ, এই কথা মনে রাখতে হবে। এবং আমাদের এই লালমোহন, সেই অন্ধকার যখন এখানে আসি, 40 বছর আগে লালমোহন দেখে সেই অন্ধকার যেখানে বৃষ্টিবাদী ছিল না, আজকে চতুর্দিকে পাকা রাস্তা, সন্ধ্যার পরে আলোকমালায় উদ্ভাসিত হয়। এটি একটি পৌরসভা, প্রথম শ্রেণীর পৌরসভা। আমি জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করেছি জনগণের ভাগ্য উন্নয়ন করার জন্য। তবে অনেক বয়স হয়েছে, বেশি দিন আর রাজনীতি করা সম্ভব হবে না। তবে আশা করব আমার পরে যারা আসবে এখানে, যারা এই ধরনের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখবে, তারা যেন লালমোহনে মানুষকে ভালোবাসে, সাধারণ মানুষের কল্যাণের জন্য তারা নিজেদেরকে নিবেদিত করে, কোনো দুর্নীতি যেন তাদেরকে স্পর্শ না করে। আমি এখানে 5টি কলেজ করেছি আমার পিতার মাতার নামে। ডাক্তার আজহারউদ্দিন ডিগ্রি কলেজ, ডাক্তার আজহারউদ্দিন ইন্টারমিডিয়েট কলেজ, করিমুন্নাসা হাফিজ মহিলা কলেজ, বীর বিক্রম কলেজ, তজুমুদ্দিন কলেজ। 5টি কলেজে শত শত শিক্ষক নিয়োগ দিয়েছি। কল্পনা করি নাই যে এদের কাছ থেকে কিছু নিতে হবে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল শুধু শিক্ষক নয়, নাইট গার্ড পর্যন্ত, পিয়ন পর্যন্ত তাদেরকে টাকা দিয়ে চাকরি নিতে হয়েছে। এমনই অবনতি হয়েছে মন মানসিকতা। সমাজ এতখানি অন্ধকার গহ্বরে চলে গিয়েছে। যাদের থাকা উচিত ছিল জেলে, তারা সমাজের মধ্যমণি হয়ে উচ্চাসনে বসে আছে। অনেক দুঃখ হয় সমাজের পরিণতি দেখে, কারণ আমরা ভালো দিনও দেখেছি। পাকিস্তানকে অনেকেই গালি দেয়, পাকিস্তানকে খারাপ মনে করে। তাদের আমলে নির্বাচনে কোনো কারচুপি ছিল না, তাদের আমলে এত দুর্নীতি ছিল না, তাদের আমলে কথা বলার স্বাধীনতা ছিল। ভোট কেন্দ্রগুলোতে ভোট সিল মেরে কেউ জিততে পারত না। কিন্তু অনেক ত্যাগের বিনিময়ে যে স্বাধীন দেশ পেয়েছি, এই দেশ ক্রমশই দুর্নীতি হয়ে গিয়েছে আমাদের মানদণ্ড। আমি আশা করবো এখানে সামনে যেসব ছাত্রছাত্রীরা বসে আছে, তোমরা জীবনে যখন সফল হবে, তোমরা সবার উপরে দেশকে রাখবে। এই দেশের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, এই দেশকে উন্নতি শিখরে নেবার জন্য এবং জনগণের কাছে বাসযোগ্য করার জন্য তোমরা সবাই চেষ্টা করবে।
এটাই হলো তোমাদের কাছে আমাদের কামনা। আজকে যে তরুণরা, প্রকৌশলীরা এই অনুষ্ঠানে আয়োজন করেছে, তাদেরকে এই জন্যই এখানে আমরা সুযোগ দিয়েছি, যাতে করে তোমরা নিজের চোখে দেখতে পারো তোমাদের মধ্যে যারা পড়ালেখায় ভালো করেছে, যারা পরিশ্রম করেছে, স্কুলে শিক্ষকদের কথা শুনেছে এবং পড়াশোনার জন্য অনেক কষ্ট করেছে, তাদের জীবনে আসতে এখনো তারা সফল হয়নি, এখনো তারা তরুণ, তাদের বাকি জীবন সামনে পড়ে আছে, কিন্তু তারা উন্নতির পথে ধীরে 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 এগিয়ে যাচ্ছে। তাদেরকে সশরীরে তোমাদের সামনে উপস্থিত করলাম, যাতে তোমরা তাদেরকে ফলো করে তাদের চেয়েও ভালো হও, তাদের চেয়েও বড় হও। এখানে যারা বক্তব্য রেখেছে, মূল্যবান বক্তব্য রেখেছে, তারা নিজেদের জীবনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছে। আশা করি এই থেকে তোমরা সবাই উপকৃত হয়েছ। আজকে এখানে শিক্ষক মন্ডলী অনেকে রয়েছেন, শিক্ষকদেরও অনেক পড়াশোনা করতে হবে। আমাদের এই বিশেষ করে মফস্বল অঞ্চলে শিক্ষার মান ঢাকা শহর বা অন্যান্য বিভাগীয় শহরের চেয়ে অনেক কম। পড়ালেখা করে আপনাদেরকে এই ঘাটতি পূরণ করতে হবে। আজ থেকে 30 বছর আগে লালমোহন গার্লস স্কুলের দোতলায় আমি শিক্ষকদের সাথে একটা বৈঠকে বসে কম্পিউটারের গল্প শোনাচ্ছি। তখন বাংলাদেশে কম্পিউটার আসে নাই, এরকম ঘরে ঘরে ল্যাপটপ ছিল না। আমি তাদেরকে যখন বলেছি কম্পিউটার নামে একটা যন্ত্র, এতটুকু সাইজ, এটার মধ্যে বোতাম টিপলেই পৃথিবীর যে কোনো বই তোমরা পড়তে পারবে, যে কোনো ব্যক্তির জীবন কাহিনী জানতে পারবে, যে কোনো দেশের তাপমাত্রা জানতে পারবে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের বর্তমান পজিশন কি, তাদের রেটিং কি সম্পর্কে জানতে পারবে। জ্ঞান ভান্ডারের এক অফুরন্ত ভান্ডারের ছোট্ট একটা ল্যাপটপ। তারা অবাক হয়ে আমার কথা শুনেছে। তখনও এইসব অঞ্চলে কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি আসেনি। আজকে তো ঘরে ঘরে সবাই হাতে একটা মোবাইল ফোন। মোবাইল কি বিস্ময়কর একটি যন্ত্র। আগে আমেরিকা থেকে আমাদের আত্মীয় স্বজন পড়াশোনা করতে যেত, সেখানে চিঠি লিখলে যেতে 15 দিন, আসতে 15 দিন, 1-1.5 মাস, এই 1 মাস যোগাযোগবিহীন থাকতো। টেলিফোনে লালমোহনে একটা এক্সচেঞ্জ ছিল, এক্সচেঞ্জে একটা শয়তান বসে থাকতো এই এক্সচেঞ্জের দায়িত্বে। বিদেশ থেকে যখন আমাদের এই প্রবাসী শ্রমিকরা, মেহনতি মানুষরা ফোন করতো বাড়িতে কথা বলার জন্যে, সে লাইন দিত না। টাকা পয়সা দিলে তখন সে লাইন দিত। এই এক্সচেঞ্জটা ছিল একটা যন্ত্রণা আমাদের জন্য। আমি এমপি হয়ে বহুত কষ্টে এই এক্সচেঞ্জটা বিদায় করে সরাসরি টেলিফোন ব্যবস্থা করেছি, যার ফলে মানুষ যে যেখানে পারে একে অন্যকে জরুর করার চেষ্টা করে। এই অন্যায় অভিযোগের হাত থেকে মুক্ত হতে চাই। আমরা চাই আমাদের দেশের শাসক যে হবে তার কোনো বডিগার্ড লাগবে না। তিনি এখানে এসে বসতে পারবেন আমাদের সামনে। তিনি রাস্তায় যখন হাঁটবেন তার সাথে কোনো দেহরক্ষী কোনো প্রয়োজন হবে না। কেউ কেউ তাকে মারার জন্য এগিয়ে আসবে না, প্রয়োজন নেই। তিনি হবে একজন সহজ সরল লোক। এবং স্বাধীনতা পরবর্তীকালে একটা উদাহরণ আমি দেখেছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকালে তিনি আমার কমান্ডার ছিলেন। পাকিস্তান মিলিটারি একাডেমিতে তিনি আমার শিক্ষক ছিলেন। 4 বছর রাষ্ট্র শাসন করার পর দেখা গেল তার ব্যাংকে কোনো টাকা নেই, ঢাকা শহরে তার একটা বাড়ি নেই। তার 4 ভাই তখন জীবিত, তাদের নাম আমরা আজকেও জানি না। এই ধরনের ব্যক্তিদেরকে তো আমরা চাই, যাদের দেশপ্রেম নিয়ে আমরা গর্ব করতে পারি। আজকের সমাজের অসুবিধা হলো কোনো রোল মডেল নেই, কাকে দেখে তরুণরা বড় হবে। আমি এখন রাজনীতি করি, ঠেকায় পড়ে রাজনীতি করি। রাজনীতি আমার কোনো লক্ষ্য ছিল না। আমার আগে বক্তারা একজন বলছে রাজনীতি পেশা। রাজনীতি কোনো পেশা নয়, বাংলাদেশে না, অন্যান্য দেশের পেশা। বাংলাদেশের সমাজ সংস্কার করার জন্য, সমাজের কল্যাণ করার জন্য যারা আসবেন তারাই রাজনীতিতে আসবেন। আমি আশা করি এই রাজনীতি যেন অতীতের ক্লেদাক্ত এই অন্ধকার থেকে মুক্ত হয়ে একটা পরিচ্ছন্ন রাজনীতি যেন আমাদের দেশের লোক দেখতে পায়। জনকল্যাণের রাজনীতি আমরা দেখতে চাই। এবং এই দেশে আশা করি 1 বছর 1.5 বছরের মধ্যে তো নির্বাচন অবশ্যই হবে। আপনারা কোনো রাজনৈতিক দল দেখে ভোট দিবেন না, আপনারা ভোট দিবেন মানুষ দেখে ভোট দিবেন। একজন সৎ, দেশপ্রেমিক, নিরপেক্ষ, ভদ্রলোককে ভোট দিবেন। ভোট দিবেন না। আমি একটি রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ে আছি।
তারপরে বললাম এই দেশের রাজনীতিতে যে ধরনের মানুষ আমরা দেখতে চাই খুব কমই পাওয়া যায়, কোনো রোল মডেল পাওয়া খুবই মুশকিল। তবুও এই সমাজকে আপনাদেরই করতে হবে। এই তরুণ ছাত্ররা জুলাই আগস্টে বুকের রক্ত দিয়ে দেশে একটা পরিবর্তন এনেছে, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ আমাদেরকে দিয়েছে। এই সুযোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা আগামী দিনে পরিচ্ছন্ন রাজনীতি চাই, পরিচ্ছন্ন রাজনীতি চাই। গুন্ডা পান্ডা সন্ত্রাসী এরা যেন সমাজ দেয় এসে টাকা ভোট কিনে যেন আপনাদের প্রতিনিধি হিসেবে না উঠতে পারে। এই সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই। আমরা আশা করব যদি আজকের এই অনুষ্ঠানে আপনারা নিজেদের অতীতের ভূমিকা, ভবিষ্যতের